প্রথমে প্লাস্টিকগুলা নদী বা সমুদ্রে গিয়ে এটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছড়ায় পড়ে। আমাদের বডিতে যখন আসে সেটা তো আমাদের বডিতে থেকে যাচ্ছে, তাই নাকি? এক্স্যাক্টলি। আর আমাদের বডিতে যখন আসতেছে আমাদের বডিও এই প্লাস্টিকটাকে ক্যারি করতে। বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ আমাদের পরিবেশের যে ধ্বংস এটা কেউ আটকাতে পারবে না। সেটা হচ্ছে ওয়ান টাইম। ওয়ান টাইম বলতে আমি বোঝা যাচ্ছে ওয়ান টাইম প্লেট, যে ওয়ান টাইমে আমরা যে চা খাই, ওয়ান টাইম কাপ। কাঁচা বাজারে দেখা যায় কি যে আপনি আলু নিলেন, পটল নিলেন, ঝিঙ্গা নিলেন, প্রতিটার জন্য 2টা 3টে 4টা, হ্যাঁ, এইভাবে বলে। তাহলে 91 বছরে যে যত্রতত্র পৃথিবীর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কর্নারে যদি প্লাস্টিক পৌঁছাতে পারে, তাহলে 100 বছর পর এই পৃথিবীটা কি মানে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক আর প্লাস্টিকের পৃথিবী তৈরি হবে? কারণ প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে প্লাস্টিক দিয়ে ভরপুর। প্লাস্টিকের বিকল্প হিসেবে আমার মতে সচেতনতা গ্রো করতে হবে। কারণ আমরা যতদিন পর্যন্ত না সচেতন হব। বা আমরা বললাম এই গ্রাম প্লাস্টিক মুক্ত, এরকম করতে পারি। যদিও প্লাস্টিক করি সেখানে লিখে দিলাম যদিও প্লাস্টিক ব্যবহার করা হয় রিসাইকেল করা হয়, বা লিখে দিলাম যে আমরা শতভাগ রিসাইকেলে বিশ্বাসী। ঢেঁড়সের সাথে পটল হয়তো সেম, পটল, ঝিঙ্গা, বেগুন এগুলো একসাথে নিলাম। শাকের জন্য হয়তো লাল শাক নিলাম, পালং শাক নিলাম, সব শাকগুলো একই পলিতে নিলাম আমি। হ্যাঁ। ডিপ ডাইভ ডিসকাশনে আপনাদের সবাইকে স্বাগতম। আহ, বরাবরের মতোই আমার সাথে আছে প্রিয় বড় ভাই মনোহর হোসেন মুন্না ভাই এবং আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তো আজকে আমাদের দ্বিতীয় এপিসোড। আজকে দ্বিতীয় এপিসোডে আলোচনার বিষয় আমাদের পরিবেশের সাথে যেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, অনেকটা বলা চলে ওতপ্রোতভাবে জড়িত। তো প্লাস্টিক নিয়ে আমরা আজকে কথা বলবো। প্লাস্টিকের ইতিহাস, প্লাস্টিকের উপকারিতা অপকারিতা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আলোচনার প্রথম ভাগে আমি মনোয়ার হোসেন মুন্না ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম আসলে প্লাস্টিকের ইতিহাসটা। আমরা যদি আসলে ইতিহাসে না যাই তাহলে হয়তো কোনো কিছুতে আমরা মনোযোগ দিতে পারবো না বা মনোনিবেশ করতে পারবো না। তো ভাই আপনি একটু কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো মোস্তাফিজুর রহমান বলল আজকে আমাদের টপিক হচ্ছে প্লাস্টিকের ব্যবহার, এর উপকারিতা, এর ক্ষতিকর দিক, তারপরে প্লাস্টিকের অল্টারনেটিভ কী কী রয়েছে এবং আমাদের করণীয় কী, এই সামগ্রিক বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমি ইতিহাস যদি বলতে চাই আর কি, প্লাস্টিকের ইতিহাস। প্লাস্টিকের জন্ম খুব বেশি দিন আগে না। প্লাস্টিক ধারণাটা প্রথম এসেছিল আর কি 1855 সালে আলেকজান্ডার পার্কার্স নামে একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি প্রথম প্লাস্টিক আবিষ্কার করেছিল আর কি, যদিও সেটা খুব ভায়াবল প্লাস্টিক ছিল না। তারই পরিক্রমায় 1907 সালে লিও হেনরি ব্যাকল্যান্ড, বেলজিয়াম বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী, তিনি একটা সাস্টেইনেবল প্লাস্টিক আবিষ্কার করেছিল। তো আসলে ব্যাকল্যান্ডের কথা বললেন, তো একটা কথা না বলে আসলে লোভ সামলাইতে পারলাম না একটা কথা বলার। ব্যাকল্যান্ডের ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড কিন্তু উনি খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। ওনার বাবা মুচির কাজ করতো, জুতো সেলাইয়ের কাজ করতো। তো ব্যাকল্যান্ড প্রথম অবস্থা থেকে পড়াশোনায় প্রচুর মনোযোগী ছিল এবং আগ্রহী ছিল, কিন্তু তার বাবা এটা পছন্দ করতেন না। তার বাবা চাইতো যে সে তার সাথে জুতো সেলাই করুক, কিছুটা পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হোক বা সচ্ছলতা আসুক। কিন্তু সে তার নিজের ইচ্ছায় দিনে কাজ করছে, রাতের বেলা সে সন্ধ্যাকালীন যে বিদ্যালয়গুলো আছে সেখানে পড়াশোনা করছে এবং সেখান থেকে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা নিছে। এবং তারপরে তো তার অনেকেই জানেন যে তার নিজস্ব ল্যাবে সে গবেষণার মাধ্যমে আসলে প্লাস্টিক নিয়ে আসছে। যদিও তার প্রথম অবস্থায় যে উদ্দেশ্য ছিল সেটা মহৎ ছিল, সেটা মনোয়ার হোসেন মুন্না ভাই তার আলোচনায় এক পর্যায়ে বলবে। থ্যাংক ইউ অ্যান্ড সরি ফর ইন্টারাপ্ট। না না, থ্যাংক ইউ। আসলে এই কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলো মোস্তাফিজুর রহমান খুব সুন্দরভাবে কালেক্ট করে। তো এই তথ্যটা আমিও জানতাম না আর কি, জেনে খুব ভালো লাগলো। তো ওই যে প্লাস্টিক, এই যে ইনভেনশনের যে পরিক্রমা যেটা বলছিলাম 1907 সালে,
এই যে বেকেলাইট যিনি প্লাস্টিক উৎপাদন করলেন তাকে অবশ্য ফাদার অফ প্লাস্টিক ইন্ডাস্ট্রি বলা হয়। এবং এর পরিক্রমায় 1930 সালে যে প্লাস্টিক উৎপন্ন হয় তাকে আমরা যে বলি লাইলনের দড়ি, শক্তিশালী প্লাস্টিকের দড়িকে বলি, সেই লাইলনটা আবিষ্কার হয়েছিল। এবং 1933 সালে, যেটা আমরা খুবই বেশি ব্যবহার করি সচরাচর, রাইট, পলিথিন যেটা প্লাস্টিকের একটা সিংহভাগ জায়গা দখল করে আছে আর কি। তো এই পলিথিন যখন আবিষ্কার হলো 1933 সালে, তখন কিন্তু এটার প্লাস্টিকের যে ব্যবহারটা এটা কিন্তু এক্সপোনেনশিয়ালভাবে বেড়ে গেল। তখন আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল 1939 থেকে 1945 সাল পর্যন্ত। তো এই বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমরা জানি যে তাঁবুর প্রয়োজন হয়, তারপর প্যারাশুটের প্রয়োজন হয়, তারপর যোগাযোগ করার জন্য ওয়্যারলেস কানেকশনের প্রয়োজন হয়। তো এই বিভিন্ন টুলসের প্রয়োজন হতে লাগলো। তো তখন ওই সকল ক্ষেত্রে এই যে প্লাস্টিকের যে রিপ্লেসমেন্টটা তৈরি হলো আর কি, যেমন প্যারাশুটে প্লাস্টিক আসলো, তারপরে তাঁবুতে প্লাস্টিক আসলো, তারপরে বিভিন্ন ওই যে ভেহিকেলগুলো আছে এগুলার যে কাভার, এগুলাতে প্লাস্টিক আসলো, টেলিফোন সরঞ্জাম এগুলাতে প্লাস্টিক আসলো। তো প্লাস্টিক আসার কারণে তাদের যে যন্ত্রপাতির নাম্বারও অনেক বেড়ে গেল। যুদ্ধতে এটা একটা ব্যাপক প্রভাব ফেললো আর কি, এবং প্লাস্টিকের যে ব্যবহারটা সেটা রাতারাতি কিন্তু বেড়ে গেল আর কি। তো ফলশ্রুতিতে এই প্লাস্টিকটা ডে বাই ডে সারা বিশ্ব জনপ্রিয়তা অর্জন করতে লাগলো। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই বর্তমান যুগে, হয়তো বা প্রত্যেক স্কোয়ার ফিট বা স্কোয়ার ফিট বাদ গেলেও প্রত্যেক স্কোয়ার মিটারে হয়তো দেখবো একটা প্লাস্টিক, হয়তো চিপসের প্যাকেট, হয়তো শ্যাম্পুর প্যাকেট, তাই নয় কি? তো এই বিষয়গুলো আছে আর কি। তো সেই সময় যে এই যুদ্ধের কারণে ব্যাপক হতাহত হতে লাগলো মানুষ, সেই সময় চিকিৎসার জন্য প্লাস্টিক ব্যাপকভাবে উৎপন্ন বা ব্যবহার হতে লাগলো। এরকমভাবে মানুষের দৈনন্দিন জীবনে প্লাস্টিক একটা মারাত্মক প্রভাব ফেললো এবং এর ব্যবহার উত্তরোত্তর বেড়েই চললো। তো এটা আলোচনা করার প্রথমে আমরা জেনে নিতে চাই যে প্লাস্টিক আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করি, এর উপকারী দিকগুলো কি, বা কেন এত জনপ্রিয়তা অর্জন করলো। কারণ আমাদের জীবনে ব্যবহার্য প্রত্যেকটা জিনিস কি প্লাস্টিকের নাকি, এই জিনিসগুলো আমরা একটু থিঙ্কিং করব। হয়তো আমরা সবাই জানি, কিন্তু হয়তো বা এইভাবে থিঙ্কিং করি নেই। তো এ বিষয়ে মতামত রাখার জন্য বলছি মোস্তাফিজুর রহমানকে। ধন্যবাদ। আসলে আহ, এখানে প্রথমে একটা কথা বলে রাখি, আপনি খুব সুন্দর করে বলছেন যে প্লাস্টিক কেন প্রয়োজন। আসলে যখন আমার কোনো একটা জিনিস ইনভেনশন হয় তার আগে সেটার প্রয়োজন ফিল করে। আমার মধ্যে একটা প্রবাদই আছে যে প্রয়োজনে উদ্ভাবকের জনক। সো পলিতে আমরা নেসেসিটি ইজ দ্য মাদার অর ফাদার, মাদার অফ ইনভেনশন। এক্স্যাক্টলি। তো প্রথমে আমরা যেই দুইটা বিষয়ের জন্য প্লাস্টিকটা প্রচুরভাবে আহ, জনগণের বা জনসাধারণের আগ্রহের জায়গা তৈরি করে, সেই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে এটা ওয়াটার রেজিস্ট্যান্স আছে, পানিতে এটা ভিজে না। আর দ্বিতীয়ত হচ্ছে এটা প্রচুর হালকা, অন্যান্য কোনো কিছু তুলনায় প্লাস্টিকটা প্রচুর হালকা, এবং এর এর সাথে এর টানশীল ক্ষমতা অথবা টান সহ্য করার ক্ষমতা, যেটা হয়তো একটা আমি পেপারের প্যাকেট নিলাম আর একটা পলির প্যাকেট নিলাম, দেখা যাবে যে মোটামুটি সেম পুরুত্বের একটা পেপার আর সেম পুরুত্বের সাথে একই ধরনের একটা পলি নিলাম, পলিতে দেখা গেল কি তার সে অনেকটা ওয়েট গেইন করতে পারতেছে, ওয়েট ক্যারি করতে পারতেছে, বাট আমার পেপার সেটা পারবে না। এই দুইটা বিষয়ের জন্যই আসলে খুব সাধারণ মানুষের একটা আহ, কি বলে একটা নির্ভরযোগ্যতা জায়গা তৈরি হয়েছে পলি দিয়ে। তো এর বাইরেও আরও অনেক সুবিধা আছে, যেমন অল্প হিটে কিন্তু পলি গলে যায় না, এটা একটা সুবিধা, বা আগুন লাগে না পেপারে, কিন্তু গলনাঙ্ক তুলনামূলক বেশি পেপার বা এই টাইপের জিনিসের তুলনায়। এখন হ্যাঁ, মেটালের তুলনায় আবার গলনাঙ্ক কম, অনেক কম, হ্যাঁ সেটা। আর যে ইকোনমিক্যাল একটা বিষয়, তো এটা তুলনামূলক আসলে সস্তা বলা চলে।
সহজলভ্য, অ্যাফোর্ডেবল, তুলনামূলক। এইগুলোর কারণেই মূলত মানুষ দেখা যায় যে প্লাস্টিকের দিকে ঝুঁকে পড়ছে। আর এটা হচ্ছে বারবার রিইউজ করা যায়, আমাদের বারবার আমরা এটা ব্যবহার করতে পারি, যে আপনি একটা প্লাস্টিকের যে কিছু ব্যাগ পাওয়া যায় ওগুলা বারবার ইউজ করা যায়। তো এটা একটা সুবিধা আছে। আর ভাই ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা বললো যে তাঁবুগুলা বা গাড়ির যে এটা ছাউনি থাকে, হ্যাঁ, সেনাদের জন্য যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো ছাউনিতে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়। তো এগুলো বিষয়ের উপরেই ডিপেন্ড করে প্লাস্টিকের উপর মানুষের গ্রহণযোগ্যতাটা কিছুটা বৃদ্ধি পাইছে। হ্যাঁ, আর একটু আগে মনোয়ার হোসেন ভাই একটা কথা বলল যে আমাদের প্রতিটা স্কোয়ার মিটার অথবা প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা যদি আমরা দেখি সেখানে প্লাস্টিকের একটা ধরেন যে প্লাস্টিকের একটা কি বলা চলে যে অস্তিত্ব বিদ্যমান, প্লাস্টিকের একটা অস্তিত্ব বিদ্যমান। সো একটা জার্নালে সেদিন পড়লাম যে হিমালয়ের থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সব জায়গায় আমরা প্লাস্টিকের অস্তিত্ব পাইছি। সো বোঝা যাচ্ছে যে আমাদের প্লাস্টিকটা আমাদের প্রকৃতির সাথে কতটা জড়িয়ে পড়ছে। তো এরপরে আমরা প্লাস্টিকের অনেক প্রয়োজনীয়তা বুঝলাম। তো এরপরে যখন প্রয়োজনীয়তা আসে বা অ্যাডভান্টেজ আছে, তো অ্যাডভান্টেজের পরবর্তীতেই কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বিষয়টা চলে আসে। তো একটা একটা আরেকটার সাথে জড়িত। তো আমরা এটা যে ডিসঅ্যাডভান্টেজ, এটা আসলে হিউজ। আমরা যে উপকার পাচ্ছি প্রাথমিক অবস্থায় এটা মানুষের উপকারের জন্যই, যিনি ইনভেন্টর আছে তিনি কিন্তু উপকারের জন্যই নিয়ে আসছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি যে আসলে আমরা ইউটিলাইজ করতে পারি না। যেমন এটার সাথে সম্পূরকভাবে বলে দেওয়া যায় যে আমাদের যে ডিনামাইট আবিষ্কৃত হয়েছিল সেটা কিন্তু প্রথমে মানুষের উপকারের জন্য হয়েছিল, যে একটা খনন কাজে, হ্যাঁ, খনন কাজে বা ধরেন যে যেখানে খনিজ পদার্থ পাওয়া যায়। তো মাইনিং কাজে প্রথম অবস্থায় আমরা দেখা গেছে ডিনামাইট ইউজ করতাম, পরবর্তীতে এটা আবার যুদ্ধের কাজে। ঠিক তেমন পলিটা প্রথমে মানুষের উপকারের জন্য ইউজ করা হয়েছিল, ইনভেনশন করা হয়েছিল, এবং এখন পর্যন্ত মানুষের উপকারের প্রয়োজনে এটা ব্যবহৃত হয়। কিন্তু এর সাথে মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা এবং ইকোসিস্টেমে এটা যে অন্তরায়, সেই অন্তরায়গুলা আমি আসলে মনোয়ার হোসেন মুন্না ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, উনি যদি এই বিষয়গুলো একটু বলতো। হ্যাঁ, প্রত্যেক জিনিসের ভালো মন্দ মুদ্রার এপিঠ ওপিঠ থাকে আর কি। রাত থাকলে দিন থাকে, দিন থাকলে রাত থাকে। সেটা আমরা বিবেচনা করব যে ভালো বেশি নাকি খারাপ বেশি। যেটার ভালো বেশি সেটা আমরা রিসিভ করব, আর যেটা ক্ষতিকর দিক বেশি সেটা অবশ্যই আমাদের বর্জন করতে হবে আর কি। আদারওয়াইজ আমরা ধ্বংসের দিকে পতিত হব। তো ক্ষতিকর দিক বলার আগে আমি আরেকটু অ্যাড করতে চাই মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সাথে। যে মোস্তাফিজুর রহমান উল্লেখ করলো যে কেন এই যে পলিথিনটা জনপ্রিয়তা পেয়েছে আর কি। যখন থেকে পলিথিন আবিষ্কার হয়েছে বর্তমান 2015 সাল পর্যন্ত প্রায় প্লাস্টিকের পরিমাণ হয়েছে 6.3 বিলিয়ন টন। এটা কি ইমাজিন করার মতো? 2015 সাল পর্যন্ত। এবং এখানে খুবই মজার একটা তথ্য আছে যে মাত্র এর 9% শুধু একটা পলিথিন একবারের জায়গায় দুইবার ব্যবহার করা, মানে রিসাইকেল করা হয়েছে মাত্র 9%, মানে ডাবল ইউজ করা হয়েছে। এবং লেস দেন 1% একাধিকবার রিসাইকেল করা হয়েছে। তাহলে এই যে হিউজ পরিমাণ ওয়েস্টেজ বা এই হিউজ পরিমাণ ব্যবহার, এটা কেন বাড়লো? এটা অবশ্যই নেসেসিটি আছে আমাদের সোসাইটিতে যদি নেসেসিটি না থাকতো তাহলে প্লাস্টিক আমাদের যত্রতত্র আসতো না। তা আমরা যদি চিন্তা করি যে প্লাস্টিক কেন, কোথায়, কিভাবে ব্যবহার হচ্ছে, আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা আমাদের ডে টু ডে লাইফ যেটা আছে সেটা ফ্রম ভেরি বিগিন মর্নিং, যে আমরা ঘুম থেকে উঠি আর কি, ওঠার পরে ব্রাশ করি, ব্রাশটা প্লাস্টিক, তাই না কি? তারপরে স্লিপার পায়ে দিই, সেটা প্লাস্টিক। তারপরে আমরা এই যে কাপড় গায়ে দিচ্ছি, কাপড়ে একটা সিংহভাগ, এই যে বোতাম, বাটন, বা কাপড়ের মধ্যে অনেক সিল্ক, যে পলিস্টার একটা অংশ থাকে যাতে কাপড় টেকসই হয়, এটাও কিন্তু একটা প্লাস্টিক। তো এইভাবে যদি আমরা মানে জিনিসগুলা বিচার করি, যে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম,
আমার তো মনে হয় মোবাইলে 50% বা মোর দেন 50%-এরও বেশি একটা প্লাস্টিক অংশ, তাই নয় কি? তারপর আমাদের ল্যাপটপ, আমাদের বাসার রাউটার, তারপরে আমাদের এই যে আমাদের কারেন্টের যে কেবল, এটা ইনসুলেশন। তো এইরকম যদি আমরা চিন্তা করি ডে টু ডে লাইফে, আমাদের বাসায় যে পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, আমি তো মনে হয় যে 10টা প্রোডাক্ট পাবো কিনা যেটা হয়তো বা প্লাস্টিকের সংস্পর্শ নাই। ইভেন আমরা যদি এই যে আমরা এখানে আমাদের ভিডিও রেকর্ড করছি, এখানে যদি চিন্তা করি, এখানে আমাদের একটা ক্যামেরা দেখা যাচ্ছে, তো ক্যামেরাটাও একটা বড় অংশ প্লাস্টিক আছে। আমি যে মাইকে কথা বলছি এটার একটা বড় পোর্শন, আমার সামনে ল্যাপটপ, এটাও একটা প্লাস্টিক। তারপরে এই যে চেয়ারে আছি, এই যে ফেব্রিক্স বা ফোম টোম, এটাও কিন্তু প্লাস্টিক, তাই নয় কি? এই যে উপরে লাইট আছে, লাইটেও কিন্তু প্লাস্টিক। তো ইভেন আমার হাতে একটা রিস্ট ওয়াচ দেখা যাচ্ছে, যদিও মনে হচ্ছে মেটাল, কিন্তু ভিতরে একটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম আছে, তাই নয় কি? তো এই যে এই বিষয়ে একটা ওই যে মানে মোস্তাফিজুর রহমান আমাকে আলোচনার আগে বলছিল একটা বইয়ের কথা, আমি ভুলে গেলাম, তাকে একটু অ্যাড করার জন্য বলছি আর কি এই বিষয়টা। আসলে আমি সেদিন কথা প্রসঙ্গে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, তো সে আমাকে এই কথাটাই বলছিল যে আসলে আমাদের আশেপাশে কতগুলো প্লাস্টিক। তো ওকে আমি বললাম যে আমাদের আশেপাশে আমি বাদ দিয়ে সবই প্লাস্টিক। তো এটা ছিল। আর যে বইটার কথা বললেন, 2011 সালে একটা বই লেখা হয়েছিল প্লাস্টিকের উপর ডিপেন্ড করে। তো এখানে লেখিকার বইটার নাম দিছিল এ টক্সিক লাভ স্টোরি, এ টক্সিক লাভ স্টোরি। তো এইখানে এক পর্যায়ে উনি দেখাইছে যে উনি সারাদিন যে ব্যবহার্য জিনিসপত্র আছে তার মধ্যে 193টা ব্যবহার্য জিনিস হচ্ছে প্লাস্টিকের, আর 103টা ছিল নন প্লাস্টিক। সো ইউজ একটা অংশ কি হচ্ছে প্লাস্টিকের হচ্ছে। এই জন্য আসলে আমি আমার ফ্রেন্ডকে ওইভাবে বলছি যে আমি বাদ দিয়ে সবই প্লাস্টিক। তো আমরা আসলে দুইজন বাদ দিয়ে এখানে কি সবই প্লাস্টিক? এক্স্যাক্টলি সবই প্লাস্টিক। আমরা আসলে প্লাস্টিক ছাড়া চিন্তাই করতে পারি না। আমি একটু আগে যেটা বললাম যে এখন ওই পর্বতে এভারেস্টের চূড়ায়ও প্লাস্টিকের মাইক্রোপ্লাস্টিকের স্যাম্পল পাওয়া গেছে, এবং আমাদের ওশেন যেগুলো আছে, ওশেন তো অলমোস্ট দেখা যায় যে ওশেনের অনেকটাই প্লাস্টিক দিয়ে পূর্ণ হয়েছে। তো এটা আমাদের জন্য অ্যালার্মিং একটা বিষয়, এবং এটা আমাদের ভাবার একটা বিষয় বলে আমরা আজকে এই বিষয়টা নিয়ে সিলেক্ট করছি কথা বলার জন্য। আসলে এই যে খুব সুন্দরভাবে মোস্তাফিজুর রহমান উল্লেখ করলো যে প্লাস্টিক আমাদের কাছে কেন জনপ্রিয় হয়েছে এবং এটা আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়েছে। এটা আপনারাও থিঙ্কিং করবেন যে প্লাস্টিক ছাড়া আপনারা চলতে পারবেন কি না। চেয়ার টেবিল থেকে শুরু করে সব কিছু আপনাদের আসবাবপত্র চিন্তা করে একটু ভাববেন যে প্লাস্টিকটা আসলে কতটা মানে জায়গা দখল করে নিয়েছে আর কি। তো আমরা এই যে মোস্তাফিজুর রহমান আমাকে বললেন যে প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাব বিষয়ে আলোচনা করার জন্য। তো প্লাস্টিক আমাদের লাইফে এত বড় একটা অংশ জুড়ে আছে যে এটা যদি উপকার হয় তাহলে আমাদের মানে এটা আমাদের জন্য খুবই ভালো। মানে যতটা জায়গা সে মানে দখল করে আছে আমাদের লাইফে, এটা যদি খারাপ হয় তাহলে এর চেয়ে খারাপ কিছু আর হবে না। আমি হয়তো বোঝাতে পারছি যে আমাদের লাইফে প্রত্যেকটা জায়গায় আমরা যে পানি খাই সেই জায়গা বোতল থেকে শুরু করে আমাদের ওয়াশরুমের এই যে কোমোড থেকে শুরু করে সব কিছুতে দরজা, এই যে প্লাস্টিক যে আমাদের রিপ্লেস করে নিয়েছে আর কি, দখল করে নিয়েছে। তো এই প্লাস্টিকের যথেষ্ট ভালো দিক থাকা সত্ত্বেও অনেক মানে নির্মম খারাপ দিক রয়েছে যেটা আমরা হয়তো বা চিন্তাও করতে পারি না। এর ইফেক্ট অ্যাজ এ হিউম্যানিটি সোসাইটিতে খুবই খারাপ ইফেক্ট পড়ছে। সেগুলো যদি আমরা বলতে যাই তো কয়েকটা বড় বিগ স্কেলে মোটা দাগে যদি বলতে চাই, সেগুলো হচ্ছে কৃষিতে একটা খুবই খারাপ নেগেটিভ ইফেক্ট পড়ছে, আমাদের সামাজিক জীববৈচিত্র্য, আমাদের এই যে পানির নিচে সমুদ্রে ওশানে যে প্রাণীকুল রয়েছে বা প্ল্যান্টস রয়েছে এগুলোতে ব্যাপক একটা প্রভাব ফেলছে। তাছাড়াও আমাদের এই যে আমাদের মানুষ মানে হিউম্যান লাইফে মাইক্রোপ্লাস্টিক এর যে একটা ব্যাপক ক্ষতিকর দিক এবং এর যে রেজাল্ট হিসেবে আমাদের যে কত রোগে ভুগতে হচ্ছে তার কোনো আসলে ইয়ত্তা নেই। তো শুরুতেই যদি আমি কৃষির বিষয়টা আলোচনা করি আর কি, আমি পূর্বেই বললাম হয়তো বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন কোনো স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার নেই যেখানে হয়তো বা প্লাস্টিকের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
তাহলে এত বৃহৎ একটা জায়গা দখল করে আছে প্লাস্টিক, সেটা আমাদের বর্তমান কৃষি যে জমিগুলো রয়েছে, যেখানে আমাদের নিয়মিত ফসল হয়, ধান, আলু, চাল উৎপাদন হয়, সেই জমিতে দেখা যায় যে এখন প্লাস্টিকের একটা শ্যাম্পুর খোসা, মানে প্যাকেট আর কি, বা একটা স্যালাইনের প্যাকেট, কিংবা এই দেখা গেছে যে এই আপনার চিপসের প্যাকেট, যেগুলা ডিসপোজেবল, যেগুলো সহজে পচে না আর কি। তাহলে যদি এটা সহজে না পচে, তাহলে গার্বেজ হিসেবে মাটি তার উর্বরতা হারায় ফেলতেছে। এজ এ রেজাল্ট কী হচ্ছে, আমাদের ফসল উৎপাদন কমে যাচ্ছে, মাটির উর্বরতা হারালে। এটা কিন্তু একটা খুবই অ্যালার্মিং, এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু খুবই একটা খারাপ দিক। তো এটা ভয়াবহ কত আপনি হয়তো চিন্তা করলে বুঝতে পারবেন। এবং খেয়াল করে দেখুন আমাদের কত ব্যবহার বেড়ে গিয়েছে। আমরা শ্যাম্পু ইউজ করি, ছিঁড়ে শ্যাম্পু ইউজ করে ফেললাম। চিপস খেলাম, ওটা কোথায় ফেললাম কোনো দেখছি না, ফেলে দিলাম রাস্তার একটা পাশে। তো এই বিষয়গুলা, এটা কোথায় যাচ্ছে আলটিমেটলি? রাস্তায় যাচ্ছে, রাস্তা থেকে জমিতে যাচ্ছে, জমি থেকে নদীতে যাচ্ছে, নদী থেকে সমুদ্রে যাচ্ছে। এরা তো আর উড়ে যাচ্ছে না কোথাও, সমুদ্রের তলায় জমা হচ্ছে আর কি। যেটা বললাম যে পরিসংখ্যানটা 2015 সাল পর্যন্ত 6.3 বিলিয়ন টন। বিলিয়ন মানে কি, একের পরে 9টা শূন্য, তাহলে চিন্তার বাইরে আর কি। তো আমরা এই এই যে এটা যে একটা জায়ান্ট হয়ে গিয়েছে, এটা আমাদের কৃষিতে ব্যাপকভাবে একটা ইফেক্ট ফেলছে। তারপরে যদি আমরা চিন্তা করি যে আমাদের সামাজিক যে জীববৈচিত্র্য রয়েছে, এই যে আমাদের এই এই যে প্লাস্টিকগুলা পানির নিচে যাওয়ার কারণে তারা এই প্লাস্টিকের অংশ খেয়ে ফেলছে, তারপরে তাদের মানে তারা বিভিন্নভাবে মানে মারা যাচ্ছে পানির নিচে, সেখানে দূষিত হচ্ছে। তারপরে এই আমাদের বন জঙ্গল, এগুলোতে মানে মানে মিশে গিয়ে একটা মারাত্মক একটা কেওয়াস তৈরি হচ্ছে আমাদের মানে এই সমাজের যে ইকোসিস্টেমও আছে আর কি। তো এই বিষয়ে মোস্তাফিজুর রহমানকে আরে ডিটেলসে বলার জন্য আহ্বান করছি। আমি একটু ইন্টারাপ্ট করলাম। আসলে যে নদীতে বা সমুদ্রে আপনি যে কথাটা বললেন, এখানে হচ্ছে কি প্রথমে প্লাস্টিকগুলা নদী বা সমুদ্রে গিয়ে এটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছড়ায় পড়ে, মানে যেটাকে আর কি মাইক্রোপ্লাস্টিক বলে। সে তো কোনো কিছু পচে যায় না, কোনো কিছুর সাথে সেভাবে মিশতে পারে না, কিন্তু পানির সাথে কিছুটা তার মিশ্রণ ঘটে। আর এই মিশ্রণে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণিকাগুলো আছে এগুলো মাছগুলো খেয়ে ফেলে। তো এটাই আসলে দর্শকদের উদ্দেশ্যে মানে বুঝের সাথে বলতে চাচ্ছিলাম। কন্টিনিউ করে। তাহলে তুমি হিউম্যান লাইফে যে ক্ষতি হয় এই দিকটা একটু যদি বলো আর কি, অনুগ্রহ করে। আসলে হিউম্যান লাইফে বেশ কয়েকটা ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এর মধ্যে আহ, আমি যে প্লাস্টিকটা আছে আমাদের ব্যবহারের জন্য যেটা তৈরি করা হয়, এটার সাথে একটা এলিমেন্ট আছে যার কথা না বললে নয়। এটা হচ্ছে বিপিএ। তো বিপিএর বৈশিষ্ট্যটা এরকম: বিপিএ প্লাস্টিকের সাথে মিশ্রণ ঘটায়, প্লাস্টিকের টানশাল স্ট্রেংথ অথবা প্লাস্টিকটাকে একটু মজবুত করে এবং ট্রান্সপারেন্ট করে, কিছুটা স্বচ্ছ দেখা যায়, দেখতে সুন্দর লাগে। এই দুইটা কারণেই এটাকে আমাদের বিপিএ মিক্স করানো হয়। তো যখন আমরা কোনো কিছুকে তাপ দেই অথবা সাবান বা ক্ষার জাতীয় কোনো কিছু প্লাস্টিকের সাথে সংস্পর্শে আসে, তখন কিন্তু এর প্লাস্টিক থেকে বিপিএ নিঃসৃত হয়। আর বিপিএ এমন একটা উপাদান যেটা মানবদেহের আপনার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জায়গায় ক্ষতি করে। আপনার কিডনির সমস্যা করে, যাদের অ্যাজমার একটু প্রবলেম আছে তাদের অ্যাজমার প্রবলেম আরও বাড়ায় দেয়, সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতো, কিডনির সমস্যা করে। তো অলমোস্ট হার্টের সমস্যা তো আছেই, অলমোস্ট প্রতিটা অর্গানেই বা প্রতিটা পার্টসেই আপনার ফার্টিলিটির একটা বৃহৎ বিষয় আছে। থ্যাংক ইউ। তো বর্তমান আমাদের দেখা যাচ্ছে যে আসলে অনেকে মানে ফার্টিলিটি যে প্রবলেমগুলো এগুলোতে ভুগতেছে। তো এইটার কিন্তু একটা স্পেসিফিক রিজন বলা চলে প্লাস্টিকের ব্যবহার, মানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আরেকভাবে আসে, সেটা হচ্ছে ধরেন মুন্না ভাই একটু আগে যেটা বললো যে সমুদ্রে বা নদীতে যে মাইক্রোপ্লাস্টিকগুলো থাকে, এগুলো যখন কোনো মাছ খেয়ে ফেলতেছে, তো এটার সাথে কিন্তু আমরা পরবর্তীতে মাছ খাচ্ছি।
মাছ কিন্তু প্লাস্টিকটাকে হজম করতে পারে না, যেহেতু প্লাস্টিক তার বডিতে থেকে যাচ্ছে। তো এটা একটা পর্যায়ে আমাদের আমরাও খেয়ে ফেলতেছি, আমাদের ভিতর আসতেছে, এটা একটা আছে। আর দেখবেন আমাদের এখন আমাদের বডিতে যখন আসে সেটা তো আমাদের বডিতে থেকে যাচ্ছে, তাই নাকি? এক্স্যাক্টলি, আর আমাদের বডিতে যখন আসতেছে আমাদের বডিও এই প্লাস্টিকটাকে ক্যারি করতেছে। বডি আসলে এই প্লাস্টিকটাকে তো কোনো ভিটামিন হিসেবে নিতে পারতেছে না, কোনো মিনারেল হিসেবে নিতে পারতেছে না, এটা ডিকম্পোজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, জাস্ট আমাদের বডিতে থাকতেছে। ক্যান্সার সহ আমাদের শ্বাস প্রশ্বাসের বিভিন্ন প্রবলেম, এবং এই যে ফার্টিলিটি বা অবসেস বা মোটা হওয়া যে দেখা যাচ্ছে বর্তমান যুগে, এটা কিন্তু একটা বিগ একটা মানে একটা রিজন আর কি। হ্যাঁ, অবশ্যই। আসলে মুন্না ভাই যে বিষয়টা বললো যে ক্যান্সারের বিষয়, বা আমরা অনেকে মোটা হয়ে যাচ্ছি অনেক, তো এই বিষয়টা কিন্তু এই প্লাস্টিকের প্রত্যক্ষ পরোক্ষ একটা রিজন আছে, বা একটা প্রভাব আছে, সরাসরি হয়তো থাকতেছে না বা আমরা বুঝতে পারতেছি না। আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আহ, আপনাকে বা আমাদের সমাজে যারা স্মোক করে তাদেরকে কেউ যদি বলে যে বা যদি এমন হয় যে একটা সিগারেট খেলো সে, পরদিনে তার ক্যান্সার হবে, তাহলে কিন্তু কেউ আর সিগারেট খাবে না। কিন্তু ক্যান্সার হয় একটা পর্যায়ে গিয়ে হয় অনেকের ক্ষেত্রে, ডে বাই ডে। তো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমরা যেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমাদের উপর প্রভাব ফেলতেছে সেটাতে আমরা গুরুত্ব দেই না। প্লাস্টিকটাও তো, হ্যাঁ, প্লাস্টিকের ফলে খাদ্য দূষিত হচ্ছে এবং আমাদের শরীরে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা ড্যামেজ করতেছে আমাদেরকে। আহ, কোমলমতি শিশু যারা আছে তাদের মানসিক শারীরিক স্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলতেছে এই বিষয়ে আমি মনোয়ার হোসেন মুন্না ভাইয়ের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি। এই যে প্লাস্টিক ব্যবহারের ফলে আমি যেটা পূর্বে উল্লেখ করলাম যে আমাদের ইকোসিস্টেমে একটা মানে ম্যাসিভ কেওয়াস হচ্ছে আর কি, যে স্মুথলি রান করতে পারছে না। তো সামগ্রিকভাবে এটার অনেক ক্ষতিকর দিক রয়েছে আর কি। তো আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, বর্তমান যুগে এটা খুবই বেড়ে গিয়েছে এবং এটা কেমন যেন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, কিন্তু এখান থেকে আমাদের যে করে হোক বের হয়ে আসতে হবে, আদারওয়াইজ আমাদের পরিবেশের যে ধ্বংস এটা কেউ আটকাতে পারবে না। সেটা হচ্ছে ওয়ান টাইম। ওয়ান টাইম বলতে আমি বোঝাতে চাচ্ছি ওয়ান টাইম প্লেট, যে ওয়ান টাইমে আমরা যে চা খাই, ওয়ান টাইম কাপ বা ওয়ান টাইম কফিতে যেটা আমরা কফি খাই। তো এইটা কিন্তু আপনি চিন্তা করতে পারেন, একটা পাত্র একটা প্লাস্টিক, আপনি খেলেন জাস্ট একবার ভাত ফেল দিলেন, একটা পাত্র আপনি জাস্ট একবার চা খেলেন 2-3 মিনিটের জন্য আপনি ফেল দিলেন, তাই নয় কি? এটা কোথায় যাচ্ছে, এটা কোথায় মিশতেছে? এটা এটা তো উড়ে যাচ্ছে না বা পুড়েও যাচ্ছে না, মাটির সাথে মিশেও যাচ্ছে না, এটা এক্সিস্ট করতেছে। এটা একটা স্পেস নিচ্ছে, এটা একটা জায়গা দখল করে নিচ্ছে, যে জায়গাটা সবুজ সবুজে সবুজে সমারোহে ভরে থাকতো সেই জায়গাটা নিচ্ছে সে, তখন সেখানে উদ্ভিদ জন্মাতে দিচ্ছে না, ইকোসিস্টেমে কেওস তৈরি করছে। বা এটা চলে যাচ্ছে আস্তে আস্তে পুকুর, নদী, নালা, ঝড় বৃষ্টির মাধ্যমে নদীতে, নদী থেকে সমুদ্রে, সমুদ্রের গর্ভে বিশাল একটা কেওস তৈরি করতেছে। তাই আমাদের যে ওয়ান টাইম যে টেন্ডেন্সি, এটা কিন্তু আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। তো আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যারা স্মোক করে আর কি, এই স্মোকের যে ফিল্টার, এটা কিন্তু আমাদের মনে হতে পারে খুবই ছোট একটা ইস্যু, এটা কিন্তু কেউ আসলে ট্রিটমেন্ট করে না। আমি জাস্ট সিগারেট খেলো, সে ফেল দিল আর কি ফিল্টারটা। তো এটা আপনার চিন্তা করেন, দিনে কত লক্ষ কোটি সিগারেট মানুষ খাচ্ছে। একটা অন অ্যাভারেজ বাংলাদেশে যদি 5 কোটি স্মোকার থাকে, তারা যদি অন অ্যাভারেজ 2টা করে বা 3টা করে স্মোক করে সিগারেট, তাহলে কত ফিল্টার আমাদের প্রকৃতিতে আসতেছে। এটা এটা মাসে কত, এটা বছরে কত, 10 বছরে কত, এটা কিন্তু মিশে যাচ্ছে না, কোথাও না কোথাও গিয়ে সেটা অবস্থান করছে, আর এটা কিন্তু ডিসপোজেবল না। তো আমাদের এই বিষয়গুলা কিভাবে ট্রিটমেন্ট করা যায়, এটা যদি আমরা চিন্তা না করি বা আমরা যদি না চিন্তা করি, পরিবেশের এই ক্ষতি ক্রমান্বয়ে করতেই থাকি, তাহলে কিন্তু এই প্রকৃতিও আমাদের দেখবে না। প্রকৃতি যে বলা হয় যে মায়ের মতো আমাদেরকে আগলে রেখেছে, যে এই বসুধা, বসুন্ধরা, এই যে অবনী, পৃথিবীকে যে আমরা বিভিন্ন নামে ডাকি, কত সুন্দর নাম দিয়েছি আমরা, সেই পৃথিবীও আমাদেরকে বাঁচায় রাখবে না। তো এই ওয়ান টাইমের যে টেন্ডেন্সি, এ বিষয়ে বিশেষভাবে কিছু অ্যাড করার জন্য মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করছি।
হ্যাঁ, আসলে ওয়ান টাইম বিষয়টা আমাদের এখানে দেখা যাচ্ছে যে রিসেন্ট খুব বেশি প্রচলন শুরু হয়েছে। ইভেন কি আমি কিছুদিন আগে এক খুব গ্রামের দিকে আর কি এক ইনভাইটেশন ছিল আমার। তো ওখানে পার্টিসিপেট করার পরে আমি দেখলাম যে আসলে সেখানেও ওয়ান টাইমের গ্লাস, মগ, গ্লাস, প্লেট এগুলো ইউজ করা হচ্ছে। আগে আসলে এগুলো ছিল না। আগে তারা ডেকোরেশনের দোকান থেকে হয়তো কোনো কিছু নিয়ে আসছিল। তো এটা এটা চলতেছে কন্টিনিউয়াসলি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আসলে প্রতিটা সেক্টরেই একজন টঙ্গের দোকান, হ্যাঁ, টঙ্গের দোকানে আপনি গেলেন, টঙ্গের দোকানে হচ্ছে কি আপনি আগে হয়তো একরকম ছিল, এখন দেখা যাচ্ছে আপনাকে ওয়ান টাইমে একটা গ্লাস দিল, আপনিও খুশি যে হ্যাঁ আমি ওয়ান টাইমে গ্লাসে খাচ্ছি। কিন্তু এই গ্লাস যে ওয়ান টাইমে গ্লাস যে আপনার শরীরে কতটা ক্ষতি করতেছে, এটা যদি আমরা আসলে বুঝতাম। হ্যাঁ, ইনটেক স্বাদ পেলাম, হ্যাঁ আসলে এক্স্যাক্টলি আমরা ইনটেক বা ফার্স্ট টাইম কোনো কিছু ইউজ করতে পারলে আসলে খুবই খুশি হই, বাট এটা আসলে আমাদের হেলথের জন্য উপকার না। তো এটার ক্ষতিকর দিকগুলা নিয়ে আমরা আলোচনার একটু পরেই বা পরের অধ্যায়ে আমরা একটু জানবো। শুধু টঙ্গের দোকানে না, আমরা যদি এখন দেখা যায় যে যে কোনো মুদি শপে যাই বা আমরা আমরা বাজার করতে গেলাম, কাঁচা বাজারে গেলাম, কাঁচা বাজারে দেখা যায় কি যে আপনি আলু নিলেন, পটল নিলেন, ঝিঙ্গা নিলেন, প্রতিটার জন্য দুইটা তিনটে চারটা, হ্যাঁ, এইভাবে পলি। আবার এমন দেখা যায় যে মাছের স্মেলের জন্য অনেকে মাছ কেটে নিছে আবার পলি নিল, হ্যাঁ, অযথায়, যেটা আসলে প্রয়োজন নাই, জাস্ট বাসায় এসে আবার ফেলে দিচ্ছে। সো ইউজ করা যায়, হ্যাঁ। তো এই যে একটা বিষয় যে আমরা করতেছি, যে কাজটা আমরা করতেছি সেটা আসলে আমরা ইন্টেনশন নিয়ে করতেছি না, যে কাজটা আসলে কেন করতেছি, কি কারণে, বা আমাদের হয়তো জাস্ট কেউ একজন করতেছে বা কাউকে দেখছি, আমরা ওই কাজটা ঠিকই করতেছি। তো এই বিষয়ে আমরা কথা বলবো। তো 2023 সালের আমরা যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, তো এখানে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহারটা দেখানো হয়েছে। 2005 সালে যেখানে ছিল 9 কেজি 200 গ্রাম মাথাপিছু একজনের জন্য, সেখানে 2022 সালে হচ্ছে কত, 22 কেজি, 22 কেজি 250 গ্রাম। এটা প্রথম আলো নিউজ। তো আমাদের দেখেন মোর দেন 100%, 100%-এর বেশি, কোথায় 22 কেজি। তো অনেক অনেক অংশে বেড়ে গেছে, আমার ডাবল হয়ে গেছে। তার মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে 34 বছর পর বা অধীর 100 বছর পরে কি হবে, প্রায় 1000 গুণ, মোর দেন 1000 গুণ র্যাপিডলি বাড়তেছে। সো এই বিষয়গুলো আমাদের জন্য প্রচুর অ্যালার্মিং, এবং এই বিষয়গুলোতে সচেতনতা তৈরি করে কিভাবে আমরা কাজ করতে পারি, এইটা নিয়ে আমাদের এই আজকের আলোচনায় যথেষ্ট কথা বলা হবে। তো এই সময় আমি মুন্না ভাইকে কিছু বলার জন্য। তো আমি এ বিষয়ে আরেকটু অ্যাড করতে চাই যে আমাদের এই যে বর্জ্য বা এই দূষণ বা প্লাস্টিকের এটা কত বেড়ে গিয়েছে। যে উপকূলীয় নদ নদীতে প্রতি বছর বাংলাদেশে প্রায় 15 টন বর্জ্য কিন্তু জমা হচ্ছে। তাহলে আমাদের কি নদী থাকবে? নদী কিন্তু থাকবে না। নদী না থাকলে কি হবে? আমাদের যে পানি নিষ্কাশন বা আমাদের উজান থেকে যে পানি আসে, সমুদ্রে যদি পানি না যেতে পারে বৃষ্টির সময়, কি বন্যা হবে কি হবে না? তখন কি আমরা আমরা কি মানে ভালো থাকতে পারবো, নাকি আমরা আগাতে পারবো? আমাদের অর্থনৈতিক যে ক্ষতি একটা বন্যায়, কিছুদিন আগেই দেখলাম আমরা, প্রচুর পানি হবে, প্রচুর প্রচুর চিন্তার বাইরে। তো আপনারা ইমাজিন করেন যে আমরা গ্রাম বা আশেপাশে নদী নালা তাকালেই দেখতে পাই যে গাদা গাদা পলিথিন, গাদা গাদা যে ওয়ান টাইম প্লেট, গাদা গাদা চিপসের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট। এগুলা আসলে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছি। তো আমরা ইতিহাস যেটা আমরা দেখলাম আর কি পলিথিনের, যে ইতিহাসটা কি দেখলাম, যে পলিথিন আবিষ্কার যদিও হয়েছে 1907 সালে, কিন্তু এটা 1933 সাল থেকে আমরা ব্যবহার শুরু করেছি ইন্ডাস্ট্রি লেভেলে বা আমাদের ডে টু ডে লাইফে, তাই না? তো 33 আর এখন কত সাল, 2024, তাহলে অলমোস্ট 190 বছর বা 91 বছর যেটাই বলি। তাহলে 91 বছরে যে যত্রতত্র পৃথিবীর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কর্নারে যদি প্লাস্টিক পৌঁছাতে পারে, তাহলে 100 বছর পর এই পৃথিবীটা কি মানে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক আর প্লাস্টিকের পৃথিবী তৈরি হবে। কারণ
প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে প্লাস্টিক দিয়ে ভরপুর। এগুলো যদি আমরা রিসাইকেল না করতে পারি, আমরা যত পুরাতন কম্পিউটার, পুরাতন মোবাইল, পুরাতন যত যত ইকুইপমেন্ট, যত রেডিও, এগুলো তো প্লাস্টিক। এগুলো যদি আমরা রিসাইকেল না করি, এগুলো আসলে স্পেস নেবে আর কি। আর এবং এগুলার রেজাল্ট যে কত ভয়াবহ, মোস্তাফিজুর রহমান বলল মাইক্রোপ্লাস্টিক। এই যে মাইক্রোপ্লাস্টিক যে আমাদের মাছ বা খাদ্য, এই যে গরু খাবার খাচ্ছে, সে মাংস আমরা খাচ্ছি, এই মাছ, এই যে মাইক্রোপ্লাস্টিক, এই যে কীটনাশক বা এই যে মাটিতে মিশে থাকতেছে, সেখান থেকে শাকসবজিতে যাচ্ছে, আমরা কনজিউম করছি, সেগুলো আমাদের শরীরে থেকে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, অবসেস, মোটা হয়ে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু এই যে স্থূলকায় দেহ কিন্তু অনেক চোখে পড়ে এখন। আমাদের কিন্তু ওই যে এখন ওই যে শ্বাস প্রশ্বাস যেটা বললো, অ্যাজমা, ফার্টিলিটি, এগুলো কিন্তু একটা চরম আকার ধারণ করেছে, তাই নয় কি? এ থেকে কিন্তু এই যে মাইক্রোপ্লাস্টিক থেকে সদ্য জন্ম হওয়া শিশুও কিন্তু রেহাই পাচ্ছে না। কেন? যদি মায়ের শরীরে মাইক্রোপ্লাস্টিক থাকে, সেটা কিন্তু ভ্রূণের মাধ্যমে সেও পেয়ে যাচ্ছে, তাই নয় কি? বা মায়ের বুকের দুধ খাচ্ছে, সেও কিন্তু পেয়ে যাচ্ছে খাবারের মাধ্যমে, বা এটা ইয়ে হয়ে যাচ্ছে। তারপরে যারা ফর্মুলা মিল খায়, যে বাচ্চাগুলা, দেখা গেল প্লাস্টিকের এই বোতলে কি মানে তাকে দুধ খাওয়ানো হচ্ছে, ফর্মুলা মিল্কগুলা। তারপরে যদিও হয়তো বা বোতল, কাচের বোতল খাওয়াই, কিন্তু তার যে মুখ বা যে বাটগুলা, সেগুলো তো প্লাস্টিক থেকে তো বের হয়ে আসতে পারছে না। তাহলে এন্ড অফ দ্য ডে কি, সে বাচ্চাও তো এই মাইক্রোপ্লাস্টিকের কবলে পড়ছে, যে সদ্য জন্ম নিল, তাই নয় কি? তা এটা তো আমরা তার প্রতি অবিচার করছি। আমরা তো তাকে একটা সুন্দর, ভালো একটা পরিবেশ, একটা সুন্দর পৃথিবী উপহার পাওয়ার কথা ছিল, কিন্তু এটা দায় কিন্তু আমাদেরও আছে। আমরা কি এই দায় থেকে এড়াতে পারি? কখনোই না। আমরা আসলে এই দায় থেকে এড়াতে পারি না। আর আমাদের যারা আজকের কমলমৃত শিশু, তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যা কিছু প্রয়োজন, সেটা দেওয়া কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। এবং এই রেসপন্সিবিলিটির জায়গাটা যদি আমরা স্ট্রং করতে না পারি, তাহলে এর দায়ভারও কিন্তু আমাদের নিতে হবে। তো এই জন্য আমাদের বেবি ফুডের জন্য ব্যবহৃত যেই উপকরণগুলা, সেগুলো আসলে নন প্লাস্টিক করা খুবই জরুরি। আর এর সাথে আরেকটা কথা বলে রাখি যে আমাদের বেবি ফুডের সাথে ব্যবহৃত প্লাস্টিকের যে উপকরণগুলো আছে, ওগুলো বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বিপিএ মুক্ত, মানে বাধ্যতামূলক। আর আমাদের মতো কান্ট্রিগুলোতেও বলে যে বিপিএ ফ্রি করার জন্য, কিন্তু আসলে মার্কেটের প্রতিযোগিতার জন্য অনেক প্রতিষ্ঠান করতে পারে না বা এফোর্ড করতে পারে না। আবার অনেকে দেখা যায় যে যাদের একটু ইকোনমিক্যাল প্রবলেম থাকে, তারা হয়তো প্লাস্টিকের ভয়াবহ বিষয়টা বুঝে না। সেই জন্য দেখা যায় যে হয়তো একটা প্রোডাক্ট আমি 50% প্রাইসে পাচ্ছি, তাহলে মোর দ্যান 50%-এ আমার ওই প্রোডাক্ট নেওয়ার কী দরকার? কারণ আমাদের মধ্যে তো ওই সচেতনতা গ্রো হয়নি এখনও, যে আমরা দেখা যাবে যে আমরা ওই রকম একটা হাই প্রাইস দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছি। কারণ আমরা জানি না যে আমার ওইটা আসলে এক্স্যাক্টলি হেলথ কনসাস নাই, এবং এই যে প্লাস্টিকের যে ভয়াবহতা, এটা তো আসলে দেখা যায় না। আমরা এওর না, এটা তো আসলে আমরা বুঝতে পারি না। অনেকটা দেখা যায় যে এই কোভিড-19-এর সময় যেরকম আশেপাশে কার ভিতর কোভিড আছে আমরা যেমন জানি না, ঠিক এক্স্যাক্টলি একই অবস্থা। তো ইভেন কি খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের যে খাদ্য প্যাকেজিং আছে, সেই ক্ষেত্রেও আমাদের দেখা যায় প্লাস্টিকের একটা ইউজ চলে আসে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে সচেতন হওয়ার বিকল্প নাই। আর যে কোনো আর এখন আসলে আমরা জানতে চাচ্ছি যে, বা আমরা এখন আলোচনা করব প্লাস্টিকের অল্টারনেটিভ বা বিকল্প কি। তো প্রতিটা জিনিসেই আমি যখন আমাদের পরিবেশ থেকে বা আমাদের আশপাশ থেকে কোনো কিছু একটাকে আমি স্কিপ করার চেষ্টা করব, ইগনোর করার চেষ্টা করব, বা করতে চাইবো, বাদ দেওয়ার চেষ্টা করব বা করতে চাইবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় বিকল্প একটা চিন্তা থাকতে হবে যে এর বিকল্প কি, অল্টারনেটিভ কি। তো বিকল্প হিসেবে আমরা প্লাস্টিকের বিকল্প হিসেবে বেশ কিছু বিষয় নিতে পারি। তবে সবার আগে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্লাস্টিকের বিকল্প হিসেবে আমার মতে সচেতনতা
গ্রো করতে হবে। কারণ আমরা যতদিন পর্যন্ত না সচেতন হব, যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম যে আমি বাজারে গেলাম, আমাকে পটলের জন্য একটা ব্যাগ দিল, আমাকে ঝিঙ্গার জন্য একটা ব্যাগ দিল, আমাকে ঢেঁড়সের জন্য একটা পলি ব্যাগ দিল। সো এতগুলো আমিও স্বাচ্ছন্দ্যে নিচ্ছি এবং কেউ প্রেশার করতেছি, না দিলে আমি আমার মন খারাপ করতেছি যে একটা ব্যাগে কেন দুইটা ভেজিটেবল দিচ্ছে আমাকে। এক্স্যাক্টলি, তারা বিক্রির সাথে দিচ্ছে। তো এই বিষয়গুলোতে আমাদের সচেতন হইতে হবে। আর দেখা যায় কি আমরা একেবারে হয়তো পারবো না, প্রথম অবস্থায় আমরা একদম করতে পারি যে একটা গ্রুপ করে নিলাম, যে যেটা আলু আছে, আলুর সাথে দেখা যায় যে কচুরমুখীটা মোটামুটি একই রকম, দুইটা একসাথে নিলাম। এদিকে ঢেঁড়সের সাথে পটল হয়তো সেম, পটল, ঝিঙ্গা, বেগুন এগুলো একসাথে নিলাম। শাকের জন্য হয়তো লাল শাক নিলাম, পালং শাক নিলাম, সব শাকগুলো একই পলিতে নিলাম আমি, ব্যাগে নিলাম, বাসায় এসে আমি আলাদা করলাম। খুব বেশি প্রবলেম হলো না, এবং আলটিমেটলি দেখা যায় কি আমাদের প্রতিটা বাসায় প্রায় আলাদা আলাদা বাস্কেট থাকে, যে আলুর জন্য আমরা একটা বাস্কেটে রেখে দিই, আমরা তো পলিতে আসলে রাখি না। হ্যাঁ, ফ্রিজেও আলাদা ড্রয়ার আছে বা জায়গা আছে, আমরা ওইভাবে ফ্রিজেও কিন্তু দেখা যায় যে আমাদের যারা গিন্নি আছে বা আমাদের যারা বাসায় আসলে এই কাজগুলো তত্ত্বাবধানে করে, হোমমেড যারা, তো তারা কিন্তু পলিটা খুলে রাখে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে পলি সহ রাখলে সমস্যা কি? তো তাদের অ্যান্সার হচ্ছে পলি দিয়ে রাখলে অল্পতে পৌঁছে যায়, এমনি রাখলে আবার দীর্ঘক্ষণ সময় থাকে। আপনি জাস্ট ক্যারি করার জন্য, পারচেস করে ক্যারি করার জন্য, আলটিমেটলি কিন্তু ওইটা দিয়ে আপনি ক্যারিও করতেছেন না, আপনার আলাদা একটা অ্যাডিশনাল ব্যাগ থাকতেছে, জাস্ট আপনি একটাকে আরেকটা থেকে আইসোলেট করার জন্য পলিটা ইউজ করতেছেন, ইউজলেস যেটা। আর আমরা অনেকেও জানি না আসলে আমি এটা কেন করতেছি, ইন্টেনশন আমার থাকতেছে না, তো আমার আমি বুঝতেছি না, আমি চিন্তা করতেছি না। আরেকটা প্রবলেম হয় বেসিক বাজারে গিয়ে, আমি দেখছি, আমি তো রেগুলার বাজার করি, তো আমি দেখছি যে সবাই মাছ বাজারে গিয়ে মাছের যে আষ্টে গন্ধ এটা অনেকে পছন্দ করে না। তো প্রথমে মাছটা কি করে কি 2-3টা পলি দিয়ে মুড়ে নেয়, তারপর আবার কাটার পরে আরও পলি দেয়, দিয়ে নিয়ে আসে। তো আসলে এত পলি দরকার হয় না মাছের জন্য, আমি ব্যাগে একটা পলি দিয়ে অথবা পেপার দিয়ে মুড়ে সুন্দর করে নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো আমাদের দেখতে পারি। এছাড়া আমাদের যে মুন্না ভাই বলল যে আমাদের ব্রাশ থেকে শুরু করে সব কিছুই তো দেখা যাচ্ছে যে আমরা প্লাস্টিকের ইউজ করি। তো এইগুলো জায়গাতে আমরা একটু চেঞ্জ নিয়ে আসতে পারি, কাঠের নিয়ে আসতে পারি। এবং আম, মুন্না ভাইয়ের সাথে আমার আজকে একটা সময় কথা হচ্ছিল, হয়তো মুন্না ভাই এই কথাটা বলতো, তা আমি আসলে না বলে থাকতে পারতেছি না, যে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে 3 তারকা অথবা 5 তারকা যে হোটেল বা রেস্টুরেন্ট আছে, সেগুলোতে দেখা যায় যে ওয়ান টাইম চামচ চামচ ইউজ করে, বা আপনার প্লেট ইউজ করে, অনেক জায়গায় প্লেট ইউজ করে, কাপ নুডলসে থাকে ওয়ান টাইম স্পুন আর কি। তো এইগুলোর জায়গা থেকে সরে এসে যদি আমরা বাঁশের ব্যবহার করতে পারি, অনেক জায়গায় কিন্তু বাঁশ দিয়ে খুব সুন্দর তৈজসপত্র ইউজ হয়। এবং সেদিন একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে আপনার আহ, উম, সুপারির গাছ থেকে, সুপারির গাছের যে বাকলটা আছে সেখান থেকে খুব সুন্দর প্লেট বানাচ্ছে, ওয়ান টাইম প্লেট বানাচ্ছে। তো ইকো ফ্রেন্ডলি এবং ন্যাচারালি, আমরা ন্যাচারাল অনেক কিছু নিয়ে কিভাবে আমরা আসলে প্লাস্টিকের বিকল্প করতে পারি, এটা আশেপাশে অনেক উদাহরণ আছে। তো আমরা যদি চাই এগুলোকে প্রমোট করতে পারি, এক্ষেত্রে আরও কিছু অ্যাড করার জন্য আমি আসলে মুন্না ভাইয়ের কাছে কিছু জানতে চাচ্ছি। তো সঠিক বলেছে মোস্তাফিজুর রহমান যে কোনো কিছু যদি আমরা ব্যান করতে চাই, বাদ দিতে চাই, তাহলে অবশ্যই তার অল্টারনেটিভ আমাদের রাখতে হবে, অল্টারনেটিভ চিন্তা করতে হবে বা তার সলিউশন বের করতে হবে। সলিউশন ছাড়া কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না আলটিমেটলি। তো তারই ধারাবাহিকতায় সে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছে আর কি, যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সে অ্যাড করেছে। আমিও কিছু এর সঙ্গে যুক্ত করতে চাই, যেটা যে আমরা এই যে পানির বোতলে পানি খাই আর কি, পানি কিনি, এটা তো পুরোটাই প্লাস্টিক। এইটা আমরা চিন্তা করতে পারি কাঁচ অথবা মেটালের কিছু দিয়ে, এটা হয়তো মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। অবশ্যই সম্ভব। আমরা পানির বোতল কিনবো না, আমার কাছে একটা পট থাকবে, যে বাইরে থাকবে তার কাছে একটা পট থাকবে, পানি রিফিল করার অনেক জায়গা থাকবে, আমি ওখান থেকে পানি রিফিল করব, প্রয়োজনে আমি পানিটা কিনবো, তাই নয় কি?
আমি যদি আমার কাছে একটা পট থাকে, আমার একটা মেটালের বা কাচের পট থাকলো, আমার পানি খাওয়ার প্রয়োজন হলো, আমি ওখান থেকে আমি বোতলে পানি রিফিল করলাম, 1 টাকা বা 2 টাকা বা সেটা টাকা কেটে নিল, যেহেতু আমরা বাংলাদেশ অনেক দিন তথ্য প্রযুক্তিতে আগায় গেছি। এটা কিন্তু একটা ভালো সলিউশন হতে পারে। এই যে আমাদের বোতল, যে আমরা যে বোতলজাত পানি খাই আর কি, যে পরিষ্কার পানির যে নিশ্চয়তার জন্য। তো এটা কিন্তু একটা ভালো একটা প্রজেক্ট, সরকারিভাবে বা বেসরকারিভাবে কেউ যদি হাতে নেয়, আমি মনে হয় এটা একটা ব্যবসা সফল প্রজেক্ট হতে পারে। আরেকটা বিষয়, যে আমরা যারা চপিং বোর্ড ব্যবহার করি, বিশেষ করে চপিং বোর্ডটা কিন্তু খুবই একটা ভয়াবহ। কারণ আমি যখন ওখানে সবজি কাটছি আর কি, তো সবজি কাটার সাথে সাথে কিন্তু প্লাস্টিকের একটা লেয়ার কাটছে চপিং বোর্ডের, যে প্লাস্টিক চপিং বোর্ডটা থাকে, এবং যখন আমি ওই সবজিটা পাতিলে বা প্যানে ঢালছি, তখন কিন্তু ওই যে পাতিলের সাথে একটা ছোট্ট বা ক্ষুদ্র লেয়ারও কিন্তু আমার রান্নার প্যানে চলে যাচ্ছে, কি যাচ্ছে না? তাহলে এটা কিন্তু যখন রান্না করছি, খুব মজা করে খাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না প্লাস্টিক কনজিউম করছে। এই জন্য আমাদের সকলের উচিত এই প্লাস্টিক চপিং বোর্ডটা একবারে ফেলে দেওয়া, একদম ফেলে দেওয়া, এবং এটা ইগনোর করা। যদি মানে চপিং বোর্ড কিনতে হয়, তাহলে অবশ্যই আপনি কাঠের অথবা বাঁশের, বাজারে খুব সুন্দর সুন্দর চপিং বোর্ড পাওয়া যায়, সেগুলা ব্যবহার করতে চান। এই প্লাস্টিকের চপিং বোর্ডটা রাখাই যাবে না। তারপরে এই যে মোস্তাফিজুর রহমান বললেন ব্রাশ, এই যে ব্রাশ আমাদের ডে টু ডে লাইফের, যদি বাংলাদেশের 16 কোটি মানুষ থাকে, হয়তো কিছু শিশু বাদ দিলে 14 কোটি মানুষই হয়তো বা ব্রাশ ইউজ করে। তার মানে প্রত্যেকটা ব্রাশ প্লাস্টিক। ব্রাশের যে তন্তু, এই তন্তুটা কিন্তু এই যে আমরা বাঁশ দিয়ে তৈরি করতে পারি, অথবা তাল গাছে কিন্তু আঁশ আছে না? এগুলা দিয়ে কিন্তু আমরা সেই তন্তুটা ব্যবহার করতে পারি, বা ব্রাশের হাতলটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এগুলো ইকো ফ্রেন্ডলি, হয়তো বা শুনলে একটু লাগতেছে, কিন্তু এগুলো রিসার্চ করা যেতে পারে। তারপরে আসি আমরা আমাদের প্লেট, আমাদের যে তরকারি রাখি, এগুলাতে কিন্তু আগে আমাদের মা বোনেরা, দাদি নানিরা এগুলো কিন্তু মেটাল, প্লাস্টিক, কাঁসা ইউজ করতো। আমরা কিন্তু সেটাকে প্লাস্টিকে রিপ্লেস করে দিছি, কিন্তু আমাদের এটা করা উচিত হয় নাই। আমাদের মেটালে যেতে হবে, মেটালে আমাদের বাটি থাকবে। এটা কিন্তু খুবই আমাদের ফ্রেন্ডলি, মানে শরীরের জন্য ব্যবহারও ফ্রেন্ডলি, টেকসই, আমার শরীরের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। আমরা জানি না কেন আমরা প্লাস্টিক এত অ্যাগ্রেসিভলি মুভ করছি। তারপরে আমরা এই যে বিভিন্ন দোকানে যে দেখি যে প্লাস্টিকের ব্যাগ, তাই না? শপিং করলাম, প্লাস্টিকের একটা ব্যাগ ধরাই দিল, প্লাস্টিকের ব্যাগ তাদের মানে খুব কম খরচে বানাইতে পারলো, আমাদের দিয়ে দিলাম, আমরাও নিলাম। কিন্তু এই যদি গভর্নমেন্ট থেকে কোনো নিয়ম করা যায়, যে এখানে পাটের ব্যাগ দিতে হবে, বা কোনো বিপণন মানে ইয়েতে কাগজের ব্যাগ দিতে হবে, বা এখানে এই কাপড়ের ব্যাগ দিয়ে রিপ্লেস করা যেতে পারে। এই প্লাস্টিকের ব্যাগটা, এটা তো আননেসেসারি, মানে কোনো প্রয়োজনই নেই। এটা শুধু একটা গার্বেজ তৈরি হয়ে যাচ্ছে। একটা আমি শার্ট কিনলাম, আমার একটা এই পলিতে করে দিচ্ছে এটা, বা যে পলিটা তারা দিচ্ছে, এটা বায়োডিগ্রেডেবল না। তো এইরকম অনেক আসলে অল্টারনেটিভ খোঁজা সম্ভব, যদি আমরা খুঁজতে চাই। এই যে আমাদের চা যে ওয়ান টাইম খাই, এটাকে আমাদের মানে রাতারাতি চেঞ্জ করে দিতে হবে, না হলে এটা এত ওয়েস্টেজ জমা হচ্ছে যে অকল্পনীয়। এখানে মটকা চা যেটা বললো, বা মেটালের কাপ থাকলো বা কাচের কাপ থাকলো, ওটা বারবার ধুয়ে আমরা আবার খেলাম, সমস্যা নাই, আমরা তো সব মানুষ। আর জীবাণুমুক্ত করার অনেক সিস্টেম আছে, গরম পানি দিয়ে করলেও করা যায়, এগুলা তো কোনো প্রবলেম না। তারপরে যদি অল্টারনেটিভ চিন্তা করি, আরেকটা বড় অল্টারনেটিভ হচ্ছে যে একটা প্লাস্টিক বা একটা পলিব্যাগকে আমরা যদি 2বার ব্যবহার করি, 3বার ব্যবহার করি, তাই না? তাহলে কিন্তু তার পরিমাণটা ডাবল হয়ে গেল, মানে ডাবল কমে গেল আর কি। আবার ব্যবহার করি, তাহলে 50% কমে গেলো, বা 66% কমলো, বা 80%, এভাবে যদি আমরা বারবার ইউজ করতে পারি, এটা কিন্তু খুব ভালো একটা সলিউশন। তো এভাবে আমরা বিভিন্ন অল্টারনেটিভ, আমরা যদি মানে উদ্যোগী হই, এবং আমরা নিজেদের কাছে সৎ হই, এবং আমরা যদি দেশকে ভালোবাসতে চাই, তাহলে আমরা সলিউশন খুঁজে বের করতে পারবো। কিন্তু এর আগে আমাকে ডিসিশন মেক করতে হবে, আমরা কি পৃথিবীটাকে কীভাবে দেখতে চাই, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই পৃথিবীটাকে বাসযোগ্য করে দিয়ে যাব কি না। তো এই ক্ষেত্রে ওই যে সুকান্ত ভট্টাচার্য কথা বলেছিল যে নবজাতকের কাছে পৃথিবী বাসযোগ্য করে যাব, এটা তার একটা প্রতিশ্রুতি, যদিও আমার মিলল না, তো মর্মার্থটা এরকমই ছিল আর কি। তো এই বিষয়ে আমরা আমাদের করণীয় বা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিছু কাজ করতে পারি। যে আমরা এই কী করলাম, যে এই প্লাস্টিক ব্যবহার এর ক্ষতি নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করলাম, বিভিন্ন প্রাইমারি স্কুলে গেলাম, আমরা আমাদের ফ্যামিলিতে জনমত তৈরি করলাম, আমার কলিগ,
পাশাপাশি আমার স্পাউস, আমার ছেলে, আমার মেয়ে, তাদের ফ্রেন্ডস, আমার আঙ্কেল আন্টি, এদের কাছে আমরা বিষয়গুলা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। বা আমরা এমন কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারি, সেখানে বললাম যে এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার হবে না এই অনুষ্ঠানে, সেটা সব কিছুতেই। বা আমরা বললাম এই গ্রাম প্লাস্টিক মুক্ত, এরকম করতে পারি। যদিও প্লাস্টিক করি সেখানে লিখে দিলাম যদিও প্লাস্টিক ব্যবহার করা হয় রিসাইকেল করা হয়। বা লিখে দিলাম যে আমরা শতভাগ রিসাইকেলে বিশ্বাসী, আপনিও রিসাইকেল করুন। এই ক্যাম্পেইনগুলো রাস্তায়, রাস্তার মোড়ে মোড়ে পোস্টারিং আকারেও করা যেতে পারে। বা আমরা একটা সপ্তাহে, মাসে বিশেষ দিন রাখলাম একটা কমিউনিটিতে, দেশে বা একটা ডিস্ট্রিক্টে, আমরা তখন আমরা এই ডিবেট করব, প্লাস্টিক নিয়ে কথা বলবো। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা ভয়েস রেজ করবো। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন খুবই সহজলভ্য, এখানে সবাইকে পাওয়া যায়, সবাই অ্যাভেলেবল। সবাই যদি এই বিষয় নিয়ে কথা বলে, আমি দেখি ইদানিং ওয়ান টাইম নিয়ে অনেকে কথা বলছে, তারা সবাই বিরক্ত, কিন্তু এটা ব্যবহার কমাতে পারছে না আর কি। তো এটা মনে হয় সচেতনতার কোনো বিকল্প নেই। তো আমি মোস্তাফিজকে বলবো যে আমরা আরও কি কি করতে পারি বা আমাদের কি কি করণীয় আছে, একটু যদি উল্লেখ করতো সে অনুগ্রহ করে। থ্যাংক ইউ। আসলে আহ, এখানে আমি আরেকটা পরিসংখ্যানের কথা বলতে চাচ্ছি। আমরা যদি আমাদের সাথে আমেরিকা বা উন্নত কোনো কান্ট্রিকে তুলনা করি, যেমন আমাদের বাংলাদেশের তুলনায় আমেরিকা কিন্তু হিউজ একটা অংশ বেশি প্লাস্টিক ইউজ করে, হ্যাঁ তাইওয়ান ইউজ করে। বাট তাদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায় যে তারা প্লাস্টিকের যেগুলো ওয়েস্ট আছে এটাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার ডিসম্যানেজ, একটা হচ্ছে ম্যানেজ। তো ম্যানেজ আমরা সেটাকে বলতেছি যেটাকে আমরা রিসাইকেল করতেছি, আর ডিসম্যানেজ হচ্ছে যেটাকে রিসাইকেল করতে পারতেছি না। তো এইটার আপনাদের কি ধারণা আছে যে এটা আসলে কীরকম পার্থক্য হতে পারে? আমেরিকা কতটুকু ডিসম্যানেজড আছে আর আমাদের কতটুকু ডিসম্যানেজ আছে? তো এটা যদি আমি বলে দেই, অথবা আপনাদের অনেকের জানা থাকতে পারে, আমেরিকাতে আহ, তাদের ডিসম্যানেজ যেটা আছে সেটা অনলি 8%, নিয়ার অ্যাবাউট 8%। বাট আমাদের কান্ট্রিতে নিয়ার অ্যাবাউট কত হতে পারে? 98%। তো 98। তো এই যে হিউজ একটা ডিফারেন্স, আমরা আসলে রিসাইকেল করতে পারতেছি না। উন্নত কান্ট্রিগুলোতে দেখা যায় তাদের দুইটা বিন থাকে, এক বিনে তারা যেটা হচ্ছে আপনার ডিকম্পোজ হয়, হ্যাঁ কম্পোজ হয় সেগুলো রাখে, আর এক জায়গায় যেটাতে হয় না, পচনশীল যেগুলো না সেগুলো রাখে। তো পচনশীল এবং অপচনশীল দুইটা তারা মেনটেন করে খুব সুন্দর। আমরা করি কি সব একসাথে দিই। তো দেখা যায় কি এখান থেকে যারা নিয়ে যায় তারা আসলে আলাদা করে না, সবাই ওই একটা ভাগাড়ে দিয়ে দিল, ময়লার ভাগাড়ে, ওইখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ে ছিটে ময়লাগুলো চলে যায়। তো এই জন্য আমরা আসলে একটার সাথে আরেকটা আইসোলেট করতে পারি না। এটা এটার জন্যই মানে সচেতনতা একটা ভিউজ একটা বিষয়। আর মুন্না ভাই একটু বলছিল যে এই যে টঙ্গের দোকানগুলোতে আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখি যে মানে ওয়ান টাইম ইউজ করছে। তো এত বেশি বারবার আসতেছে কথাটা। এটার জন্য আমরা অনেকে জানি যে মানে মটকা চা একটা আছে। মটকা চা কিন্তু হয় কি এটার প্রতি একটা মানুষের আলাদা রকম ফিল কাজ করে, এবং এইটার জন্য একটা নেক্সাস তৈরি হয়, কিন্তু এই শিল্পটাকে ঘিরে একটা নেক্সাস তৈরি হয়। তা আমরা যদি এই শিল্পটাকে কিছুটা ডেভেলপ করতে পারি, প্লাস্টিকের ওয়ান টাইমে যে গ্লাসটা 1 টাকা 1.5 টাকা, তো আমি যদি ওই যে মাটির একটা গ্লাস নিলাম বা একটা কাপ নিলাম, সেটা কিন্তু মানে খুব বেশি যে পড়বে তা না, হয়তো 2 টাকা 2.5 টাকায় 1 টাকা বেশির জন্য আমি ইকো ফ্রেন্ডলি একটা পাচ্ছি। এক্স্যাক্টলি, বিজনেসও চলতেছে, আমার আমার দেশের ইকোনমিক্যাল যেটা ফ্লো আছে সেটা খুব ডেভেলপ হচ্ছে দ্রুত। সো আমাদের এই বিষয়গুলোতে একটু কাজ করা দরকার, সচেতন হওয়া দরকার। প্লাস হচ্ছে আমি আমার বাচ্চার জন্য যেই খাদ্য সংশ্লিষ্ট যেই প্লাস্টিকের উপকরণটা কিনতেছি, অথবা একটা খেলনা কিনতেছি, খেলনা তো দেখা যায় যে প্লাস্টিক বাচ্চারা মুখে দিয়ে দেয়, তো এটা সরাসরি ক্ষতি করে। এর সাথে খাদ্য রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আমি আসলে দেখে নিব যে এটাতে বিপিএ কতটুকু আছে, হ্যাঁ বিপিএ আছে কি নাই, আসলে বিপিএ ফ্রি কিনা, এটা একটু জাস্টিফাই করব।
এক্স্যাক্টলি আমাদের স্পাউসরা তো অনেক সময় দেখা যায় আবেগে অনেক সময় এটা ওইটা খাওয়াই দেয় বা এটা ওইটাতে তারা মনে করে যে খাওয়াইতে পারলে হয়তো মানে সন্তানের উপকার হলো। তো এই বিষয়গুলোতে একটু আমাদের নজর দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই পলি ব্যবহারে আমাদের স্পাউসরা আপনাদের যাদের হাজব্যান্ড আপনাদের যাদের হাজব্যান্ড ধরুন বাজার করে তাদেরকে আপনারা একটু সচেতন করলেন যে বাজারে কম পলি নিয়ে আসার জন্য বাজার থেকে। আবার আপনাদের যারা ওয়াইফ বাসায় আছে তারা যে পলিটা নিয়ে আসছেন সেটা যদি রিইউজ করা যায় বা একটু আলাদা করে রাখা, ময়লার যে বিনটা আছে, মানে যেখানে আপনি হয়তো আপনার বাসি ভাত ফেলতেছেন সেখানে আবার পলি ফেলে দিলেন, এটা যদি একটু আইসোলেট করতে পারেন এটাও করা যেতে পারে। আর বিশেষ করে আমরা দেখা যায় যে আহ, চা কফির অনেক প্যাকেট থাকে যেগুলো সরাসরি মানে আমরা কিনি কিন্তু দেখি না যে আসলেই ওইটা প্লাস্টিকের নাকি ওটার সাথে আমার পেপার টাইপের কোনো কিছু আছে। তো আমরা চেষ্টা করব পেপার মোড়ানো যেগুলো আছে সেগুলো ইউজ করার জন্য, পলিটাকে একটু স্কিপ করার জন্য, ইগনোর করার জন্য। উম, তো আসলে আমরা অনেক অনেক কথাই বললাম, তবে মূল কথা হলো যে সচেতনতা সৃষ্টি করা। আর আমাদের বর্তমান গভর্নমেন্ট একটা উদ্যোগ নিচ্ছে যে সুপার শপগুলোতে তারা উম, 1লা নভেম্বর থেকে সুপার শপগুলোতে বাধ্যতামূলকভাবে পলি জাতীয় যে ব্যাগগুলো আছে এগুলো নিষিদ্ধ, বাধ্যতামূলকভাবে পচনশীল কোনো ব্যাগ ইউজ করতে হবে, এটা একটা। আর আমাদের একটা বাংলাদেশের কিন্তু খুব সম্ভবত রকমারি তাদের তারা মেনটেন করে, রকমারি সোহাগ ভাই, তিনার এক ভিডিওতে আমি দেখছিলাম উনি ওনার পার্সেলের জন্য বা প্যাকেজিংয়ের বই প্যাকেজিংয়ে উনি এমন কিছু প্লাস্টিক ইউজ করে যেটা পচনশীল আসলে। তো আমাদের বাঙালি একজন বিজ্ঞানী, ওনার অবদান আসলে অনস্বীকার্য। মোবারক আহমদ খান উনি এবং ওনার টিম মিলে আমাদের পাটের তন্তু দিয়ে তৈরি একটা ব্যাগ তৈরি করছে। ব্যাগটাকে তৎকালীন গভর্নমেন্ট আসলে নাম দিয়েছিল সোনালী ব্যাগ। আসলে একটা সময় আমরা জানতাম যে আমাদের গোল্ডেন আঁশ, হ্যাঁ, সোনালী আঁশ হচ্ছে পাট। সেই পাট থেকে যে ব্যাগ তৈরি সেটাকে নাম দেওয়া হয়েছিল গোল্ডেন ব্যাগ। এই ব্যাগ থেকে এই ব্যাগ ব্যবহার করে আমরা আসলে আমাদের প্রকৃতিকে বাঁচাইতে পারি, আমরা এনভায়রনমেন্টকে বাঁচাইতে পারি। আর প্রকৃতি যদি বেঁচে থাকে আমরা বাঁচবো, আমাদের ভবিষ্যতে যারা প্রজন্ম আছে তারা বাঁচবে, তারা সুস্থ থাকবে। প্রকৃতিকে স্কিপ করে বা প্রকৃতিকে কষ্ট দিয়ে আমরা কিন্তু নিজেরা কখনোই শান্তি পাবো না। এটা একটা আহ, এটা আমাদের সবারই আসলে এই বিষয়টা ভাবার দরকার। আমরা জানি বাট আমরা ভাবি না। এটা একটা আমাদের কনসার্নিং এর বা অ্যালার্মিং এর বিষয়। তো ভবিষ্যতে আমরা কিছু পরিকল্পনা করতে পারি যে ব্যক্তি স্তর থেকে যেরকম আমরা প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য যেগুলো বললাম সেগুলো করতে পারি, রিসাইকেল করতে পারি, সচেতনতা তো বৃদ্ধির একটা বিষয় আছে। এবং সমাজের যে স্তর, সমাজের স্তর থেকে আমাদের মনোহর হোসেন মুন্না ভাই একটা প্রপোজাল দিছিল যে আমরা একটা স্পেসিফিক ডে, মানে উনি তো আসলে খুবই প্রকৃতিপ্রেমী একজন মানুষ। তো উনি চাচ্ছিল যে প্রতি সপ্তাহে একটা পলি পলি দিবস হোক। তো আসলে প্রতি সপ্তাহে হইলে সেটার প্রতি মানুষের আগ্রহ বা মানে অ্যাক্টিভিটিস অনেকটা কম থাকবে। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে প্রতি বছরে আমরা জাতীয় পলি সপ্তাহ এরকম কোনো কিছু একটা আয়োজন করতে পারি, বা পলি বিকল্প সপ্তাহ, এই টাইপের কিছু প্রতিপাদ্য বিষয় দিয়ে আমরা পলিথিনের ব্যাপারে ব্যবহার কিভাবে কমানো যায়, জনমত তৈরি করা, জনসচেতনতা তৈরি করা, এটা আমরা করতে পারি। ইভেন কি আরেকটা হয় যে আমাদের শহর অঞ্চলে যে বন্যাটা হয়, শহর অঞ্চলে বন্যার ক্ষেত্রে কিন্তু মূল কারণ হচ্ছে পলি। ড্রেন যেগুলো আছে, ড্রেনেজ সিস্টেম পলির কারণে ব্লকেট হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে। তো আমরা পলি একটা বিস্কিটের প্যাকেট খাইলাম, বা একটা চিপসের প্যাকেট, চিপস খাইলাম, চিপসের প্যাকেট ফেলে দিলাম, এখান থেকে দেখা যায় যে ব্লকেট হয়ে যায়।
তো আমরা এইগুলো জায়গা থেকেও সচেতন হব, সচেতন হওয়ার চেষ্টা করব। নিজে সচেতন হলে হবে না, আমাদের আশপাশটাকেও একটু সচেতন করতে হবে। আমাদের প্রতিটা গ্রাম থেকে বা প্রতিটা যে প্রতিষ্ঠানে আছেন, আপনার আশপাশে নেইবার যারা আছে, প্রতিবেশী বা আপনার কলিগস আছে, তাদের মধ্যে একটা সচেতনতা গ্রো করা। এবং আমরা তো দেখা যায় অনেক সময় অনেক বিষয় নিয়ে আলোচনা করি, খাওয়ার টেবিলে হয়তো খেলাধুলা নিয়ে, হ্যাঁ, বার্সেলোনা কয়টা গোল দিল, এই কথাগুলো বলি, কিন্তু আমরা এর সাথে যদি আমাদের হ্যাঁ এনভায়রনমেন্টের বিষয়গুলা এবং এই যে পলিথিন কেন ব্যবহার করা বা প্লাস্টিক আমরা কেন ব্যবহার করব না, আহ, সেটা নিয়ে আলোচনা করতে পারি। আর প্লাস্টিক মুক্ত একটা অঞ্চল ঘোষণা করতে পারি আমরা। দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ উদ্যোগ নিয়ে কোনো একটা অঞ্চলে আমরা ঘোষণা করলাম যে আমাদের অঞ্চল প্লাস্টিক মুক্ত, আমরা সেখানে পলি ব্যবহার করতেছি, সোনালী ব্যাগ ব্যবহার করতেছি। অথবা যদি একেবারে 0%-এ না নিয়ে আসতে পারি, তো একটা নির্দিষ্ট হারে আমি কমাচ্ছি, এইভাবেও আমরা করতে পারি। আর নীতিমালার কিছু বিষয় নেওয়া যেতে পারে। নীতিমালার ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট বেশ কিছু নীতিমালা নিতে পারে। যেমন আমরা জানি যে 2002 সালে কিন্তু প্লাস্টিক রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে আবার চালু হয়েছে। আসলে ওই সময় প্লাস্টিকের প্রতি মানুষ এত ঝুঁকে গেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে অল্টারনেটিভ তৈরি করা সম্ভব হচ্ছিল না, হয়নি। পরবর্তীতে কিন্তু এটা নিয়ে খুব গবেষণা হয়েছে এবং যার ফলস্বরূপ সচেতনতার মনে অনেক বড় একটা অভাব ছিল। হ্যাঁ, অবশ্যই সচেতনতা ছিল না মানুষের আসলে। এটা আমরাও যখন ছোট ছিলাম, আমরা কিন্তু স্কুল কলেজগুলোতে প্লাস্টিক রিলেটেড যে প্লাস্টিকের যে ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আমাদের পাঠ্য বইয়ে ছিল না, আমাদের কেউ জানায়নি। আমি নিজেও কত প্লাস্টিকে দেখা গেছে যে উদ্বুদ্ধ ছিলাম, বাজারে গিয়ে একটা জায়গায় 2টা প্লাস্টিক আমি নিছি, আমার মনে আছে ছোটবেলা তখন। কিন্তু আমি যখন বুঝতে পারছি বিষয়গুলো, তখন আমি একটা স্কিপ করার ট্রাই করি। আমরা আসলে অনেক কথাই বললাম আজকে, এবং সব কথা বলার আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে প্লাস্টিকের যে ডিসঅ্যাডভান্টেজ, এগুলো মানুষ সচেতন হোক। তো প্লাস্টিক সমস্যার সমাধানের জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজন, এবং যৌথ প্রচেষ্টা ছাড়া আসলে এইটা থেকে মানে বের হয়ে আসা সম্ভব না, বা এটার কোনো সলিউশন সম্ভব না। আমরা আজকে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম যে পলিথিন সম্পর্কে জানার, প্লাস্টিক সম্পর্কে জানার চেষ্টা করলাম, প্লাস্টিকের ইতিহাস জানার চেষ্টা করলাম, প্লাস্টিকের যে একটা বড় সুবিধার দিক রয়েছে সেটা আলোচনা করলাম। তার পাশাপাশি যে এটা একটা কত ভয়ঙ্কর একটা খারাপ দিক রয়েছে বা ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা বোঝার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম যে প্লাস্টিকের অল্টারনেটিভ কি খুঁজে পাওয়া সম্ভব কিনা, যদি সম্ভব হয় সেগুলা কি কি, এবং সেগুলা হয়তোবা সবগুলো আমাদের এখন এফোর্ডেবল না, এগুলো এফোর্ডেবল করতে কি কি করা যেতে পারে, তারপরে আমাদের করণীয় কি, তারপর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আর মোস্তাফিজুর রহমান কথা বলার চেষ্টা করলাম। যদিও এই বিষয়ে আমরা কেউ বিশেষজ্ঞ নই, তো আমরা ভেবেছিলাম এই বিষয়ে একটা সচেতনামূলক ভিডিও করব, যাতে আমরা নিজে সহ কয়েকজন মানুষকে এই বিষয়ে জানানো যায়। আমরা চেয়েছি আগে আমরা নিজে সচেতন হতে, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জার্নাল পড়েছি, অনলাইন রিসার্চ করেছি, বই পড়েছি। তো পরে আমরা যে জ্ঞানটুকু আহরণ করেছি সেটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা এরকম আমাদের যে ডিপ ডাইভ ডিসকাশন বা পডকাস্ট যেভাবে আমরা উল্লেখ করি না কেন, আমি আর মোস্তাফিজুর রহমান যে উদ্যোগ নিয়েছি, এই ধারাবাহিকতা আমরা চালিয়ে যাব। এবং এই বিষয়ে আপনাদের জন্য দোয়া প্রার্থী, আপনাদের কাছে দোয়া প্রার্থী। এবং আমরা নতুন নতুন যে টপিকগুলো আছে, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কিভাবে সুন্দরভাবে আরও ডেভেলপ করতে পারে এবং সোসাইটিতে আরও ভালো একটা ভূমিকা রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। এবং আপনারা যদি চান আমাদের এই উদ্যোগের সাথে অবশ্যই যুক্ত হতে পারেন, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং কোনো মন্তব্য থাকলে, পরামর্শ বা সমালোচনা থাকলে অবশ্যই কমেন্টস করবেন, বা যদি চান যে কোনো বিষয়ে আমরা আলোচনা করি, আপনারা শুনতে চাচ্ছেন, অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করছি, আর যদি মনে হয় যে না খারাপ লাগছে অবশ্যই ডিসলাইক। তো আজকে এই পর্যন্তই। শেষে শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিভাবে প্লাস্টিক ব্যবহার কমাতে পারেন সে বিষয়ে চিন্তা করুন এবং পরিবর্তন আনতে উদ্যোগ নিন।
প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তি, সমাজ এবং সরকারের সকল স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে আমরা একটি টেকসই উন্নত ভবিষ্যৎ গড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।